ওয়েলকাম স্টুডেন্টস, এটা আমাদের ইলেকট্রোস্ট্যাটিক স্থির তড়িতের দ্বিতীয় ক্লাস। এখানে আগের যে একটুখানি কুইক রিক্যাপ করে নিই। আগে আমরা কি কি বিষয়ে পড়েছিলাম? কুলম্বস ল পড়েছিলাম, বড় বড় হেডিং, আর তার মাঝখানে তো অনেক কিছু পড়েছিলাম। কুলম্বস ল পড়েছিলাম, ইলেকট্রিক ফিল্ড পড়েছিলাম, ইলেকট্রিক ভেক্টর, ইলেকট্রিক পোটেনশিয়াল, ফিল্ড পোটেনশিয়াল, এগুলো আমরা পড়েছিলাম। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা পড়েছিলাম, ডাইপোল সম্পর্কে ধারণা এসেছিল। চলো এবার আজকে সেকেন্ড পার্টটা আমরা আরম্ভ করি। আমরা আগের ভিডিওতে বলেছিলাম ইলেকট্রিক লাইন্স। আজকে আমাদের ক্লাস শুরু করব আমরা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, তড়িৎ বলরেখা। যারা আগের ভিডিওটা দেখেছো তারা জানো যে সেখানে আমি বলেছিলাম যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড, সেটা হচ্ছে একটা স্পেস, একটা অঞ্চল, তার মধ্যে যদি আমি একটা পজিটিভ চার্জকে ছেড়ে দিই তাহলে সে যে পথে যাবে তাকে আমরা বলছি ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। চলো ডেফিনেশনটা একবার পড়ি। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আর ইমাজিনারি লাইন, স্ট্রেস অন ইমাজিনারি লাইন, কাল্পনিক রেখা, imaginary line in space such that the tangent drawn at the point on the line gives, তার মানে বাংলা একবার পড়ে নিলে তড়িৎ বলরেখা কোনো একটি অঞ্চলে থাকা কাল্পনিক রেখা তার যে কোনো বিন্দুতে স্পর্শ আঁকলে তা উক্ত বিন্দুতে তড়িৎ প্রাবল্যকে নির্দেশ করবে। তার মানে কি? তড়িৎ বলরেখা হচ্ছে কাল্পনিক রেখা, ইমাজিনারি লাইন। খুব ইম্পর্টেন্ট লজিক এটা। ইমাজিনারি লাইন কে কবে দেখেছে একটা পজিটিভ চার্জকে ছেড়ে দিয়েছি হাওয়ায় উড়ে উড়ে বেড়াচ্ছে? এটা আমরা দেখিনি। তাহলে দিজ আর দ্য ইমাজিনারি লাইন। তোমাদের প্র্যাকটিক্যালে দেখবে এবার একটা নতুন প্র্যাকটিক্যাল ইন্ট্রোডিউস হয়েছে, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স আঁকা। তখন তোমরা একটা ধারণা পাবে যে আমরা লাইন্স অফ ফোর্স কিভাবে আমরা আঁকি বা কিভাবে আমরা এগ্রি করতে পারি। দেখবে এটা প্র্যাকটিক্যালি আছে, যাকে সেই আলোচনা পরে হবে। ইমাজিনারি লাইন্স, এই ইমাজিনারি লাইন্স, সেই ইমাজিনারি লাইনগুলো যে কোনো ইমাজিনারি লাইন হলে হবে না, সেই ইমাজিনারি লাইনগুলোর যে কোনো একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে, যে কোনো একটা বিন্দুতে তুমি যদি একটা ট্যানজেন্ট রাখো, ইফ উই ড্র এ ট্যানজেন্ট, দ্যাট উইল গিভ দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, দ্যাট উইল গিভ দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ইন্টেন্সিটি অফ দ্যাট ভেরি পয়েন্ট। মানে ইলেকট্রিক ইন্টেন্সিটি মানে ওই পুরো অঞ্চলটা দেবে না, ওই নির্দিষ্ট বিন্দুটার ইলেকট্রিক ইন্টেন্সিটি দেবে। তড়িৎ বলরেখা কোনো অঞ্চলে থাকা কাল্পনিক রেখা যার যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকলে তা উক্ত বিন্দুতে তড়িৎ প্রাবল্যকে নির্দেশ করবে। চলো এর ধর্ম করি। ইট স্টার্টস ফ্রম পজিটিভ চার্জ। খুব স্বাভাবিক, কারণ আমরা বলেইছি ইট ইজ দ্য মোশন অফ দ্য পজিটিভ, ফ্রি পজিটিভ চার্জ অর ইউনিট পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ থেকে তো পালিয়ে যাবে, ইট উইল fly away from the positive charge. তাহলে it starts from positive charge and ends to negative charge. ধনাত্মক আধান থেকে শুরু হয়, ঋণাত্মক আধানের দিকে শেষ হয়। পজিটিভ পজিটিভ রিপালশন, পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন। সো এই পজিটিভ চার্জ থেকে শুরু হলো আর নেগেটিভ চার্জে গিয়ে শেষ হলো। Two lines of force never intersect each other. দুটো বলরেখা কখনোই ছেদ করে না। দেখো ছেদ করলে কি হবে? ইফ দে ইন্টারসেক্ট ইচ আদার, ইন্টারসেক্টিং একটা পয়েন্ট পাবে তুমি, দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট মনে মনে করে নাও, দুটো তোমরা খাতাতে যদি এগিয়েই নাও যে দুটো কার্ভ লাইন পরস্পর ইন্টারসেক্ট করেছে, তো ইন্টারসেক্ট করার সময় কি হবে? দেখো ইন্টারসেক্টিং পয়েন্টে তুমি দুটো ট্যানজেন্ট আঁকতে পারবে, দুটো কার্ভের জন্য বা দুটো পাথের জন্য দুটো ট্যানজেন্ট আঁকতে পারবে। তার মানেটা কি দাঁড়ালো? যে ওই একটা বিন্দুতে ইলেকট্রিক ইন্টেন্সিটি দুটো দিকে আছে। ইম্পসিবল, তাত্ত্বিকভাবে এটা ইম্পসিবল। কখনোই এটা হতে পারে না যে একটা পয়েন্টে দুটো দিকে একসঙ্গে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টর থাকবে, কখনোই এটা হতে পারে না, ওদের বাদ। তাহলে দুটো লাইন্স অফ ফোর্স কখনোই পরস্পরকে ছেদ করে না। লাইন্স অফ ফোর্স বিহেভ লাইক স্ট্রেচড রাবার ব্যান্ড। বলরেখা টান দেওয়া রাবারের ফিতার ন্যায় আচরণ করে। স্ট্রেচড মানে কি? ধরো আমরা যে
গার্ডার রাবার ব্যান্ড ইউজ করি নর্মালি, ওকে স্ট্রেচ করলে কি হয়, ধরো গার্ডারটা দেখতে গোল, স্ট্রেচ করলাম, এলিপ্টিক্যাল চেহারাটা নিয়ে নেয়। তাহলে এই যে দুটো বলরেখা বা যে কোনো একটা লাইনস অফ ফোর্স স্ট্রেচ করা রাবারের ফিতের মতো আচরণ করে। লাইনস অফ ফোর্স যখন এক্সট্রা চার্জ থাকবে তখন স্ট্রেচ করে যেতে পারে, অর্থাৎ তার পথের ওপর যেহেতু নির্ভর করছে সেই জন্য একে আমরা বলতে পারি যে স্ট্রেচড রাবার ব্যান্ডের মতো এটা বিহেভ করে। The number of lines of force originating from or terminating on a charge is proportional to the magnitude of the charge. তার মানে কি, যে কতগুলো বলরেখা, কতগুলো লাইন্স অফ ফোর্স একটা চার্জের উপর গিয়ে পড়বে অথবা একটা চার্জ থেকে বেরিয়ে আসবে, সেটা কার সঙ্গে নির্ভর করে, সেটা হচ্ছে আধানের ওপর। আধান বেশি মানে সেখানে বলরেখাও বেশি যাবে, আধান কম সেখানে বলরেখাও কম যাবে। তাহলে লাইন্স অফ ফোর্স কার ওপর ডিপেন্ড করে, অ্যামাউন্ট অফ চার্জের ওপর। আর এটা কেমন ভাবে ডিপেন্ড হয় না, সমানুপাতিক হয়। চলো কিছু লাইন্স অফ ফোর্স আঁকার চেষ্টা করি আমরা। ধরো এটা একটা আইসোলেটেড চার্জ, বিচ্ছিন্ন আধান, এখানে একটা কিউ চার্জ আছে, এটা প্লাস কিউ, যখন চিহ্ন নেই মানে প্লাস, তাহলে কিউ চার্জ থেকে কি হবে, আধা লাইন্স অফ ফোর্স এরম বেরিয়ে যাবে। এখন আমি যে এরম যোগ চিহ্নের মতো এঁকেছি মানে তোমাকেও যোগ চিহ্নের মতো আঁকতে হবে তা নয়, এটা এমনও হতে পারে এখানেও বেরিয়ে যেতে পারে, এখানেও বেরিয়ে যেতে পারে, এখানেও বেরিয়ে, যেখানে থেকেই হোক ও বেরিয়ে যাবে। আমি চারটে এঁকেছি, তুমি এটা এখান থেকে 4 লক্ষ আঁকতে পারো, কারণ একটা বিন্দু থেকে কটা লাইন্স অফ ফোর্স বেরোয়, প্রচুর লাইন্স অফ ফোর্স বেরিয়ে যায়। এবার এসো আইসোলেটেড নেগেটিভ চার্জ। আইসোলেটেড নেগেটিভ চার্জের বেলায় কি হচ্ছে না, আইসোলেটেড নেগেটিভ চার্জের বেলায় লাইন্স অফ ফোর্স ইন্ট্রোডিউস হচ্ছে, ভেতরে ঢুকছে। তাহলে এখানেও যে চারটে এঁকেছি তা নয়, এখানে প্রচুর প্রচুর লাইন্স অফ ফোর্স আঁকা যেতে পারে। এবার এসো ডাইপোল, মানে আমি যে স্ট্রাকচার গুলো মানে কিভাবে হতে পারে সেইটাই একটা ধারণা দিয়েছে, এখানে প্রচুর লাইন্স অফ ফোর্স হতে পারে। তাহলে এই প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, তো লাইন্স অফ ফোর্স প্লাস থেকে বেরিয়ে যায় আর মাইনাসে গিয়ে চলে যায়, প্লাস থেকে বেরোলো মাইনাসে চলে গেল, প্লাস থেকে বেরোলো মাইনাসে চলে গেল, আর এই প্লাস থেকে পালিয়ে গেল, এই প্লাস থেকে পালিয়ে গেল, এই মাইনাসে এলো, এই মাইনাসে এলো, তখন একটা মাছের মতো দেখতে হয়ে যায়। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ লাইন্স অফ ফোর্স অফ এ ডাইপোল। যদি কোনো জায়গায় লাইন্স অফ ফোর্স প্যারালাল হয়, তার মানে সেটা কি না, ইউনিফর্ম ফিল্ড, সুষম ক্ষেত্র, ইউনিফর্ম ফিল্ড বা সুষম ক্ষেত্র। আর এইটা দেখো, এইটা একটু ধারণা করার ব্যাপার আছে, যে ধরো আমি এখানে একটা প্লাস কিউ চার্জ রেখেছি আর এখানে রেখেছি আমি একটা মেটাল প্লেট, এটা একটা ধাতব প্লেট। তার লাইন্স অফ ফোর্স কি করবে, প্লাস চার্জ থেকে বেরোবে, বেরোলো, তারপর কি হবে, তারপর ওরা এসে এই ডট 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 করে এখানে এসে মিলিত হবে। তার মানে অ্যাজ ইফ এই প্লাস চার্জের জন্য এখানে একটা নেগেটিভ চার্জ, অর্থাৎ লাইন্স অফ ফোর্স কনভার্জ করে। এবার লাইন্স অফ ফোর্স কনভার্জ করা মানে কি, সেখানে একটা নেগেটিভ চার্জ থাকে, এই ধরনের যে লাইন্স অফ ফোর্স তৈরি হয় এটাকে বলে ইমেজ চার্জ, মানে এটা একটা দর্পণ বা মিররের মতো আচরণ করে, সেই জন্য এটাকে আমরা বলি ইমেজ চার্জ। নাম্বার অফ লাইন্স অফ ফোর্সেস পাসিং থ্রু ইউনিট এরিয়া নর্মালি মানে লম্বভাবে বা অবিলম্বভাবে, নর্মালি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইলেকট্রিক ইন্টেন্সিটি, মানে একটা একক ক্ষেত্রফল তার মধ্য দিয়ে লম্বভাবে বা অবিলম্বভাবে যে কয়টি বলরেখা নির্গত হয় তাকে তড়িৎ প্রাবল্য বলে। দেখো প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখাকে তড়িৎ প্রাবল্য বলে। তাহলে ইলেকট্রিক ইন্টেন্সিটির সঙ্গে যদি আমরা প্রাবল্যকে রিলেট করতে চাই, বা ইলেকট্রিক ইন্টেন্সিটির সঙ্গে আমরা যদি লাইন্স অফ ফোর্সকে রিলেট করতে চাই, তাহলে কি হবে না, প্রতি একক ক্ষেত্রফলে যতগুলো বলরেখা লম্বভাবে যাবে তাকে আমরা প্রাবল্য বলি, অর্থাৎ প্রাবল্য এবং লাইন্স অফ ফোর্স এই দুজনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলাম। এবার এসো ইলেকট্রিক ফ্লাক্স, এটা একটা নতুন টার্ম আমরা শিখছি, তড়িৎ ফ্লাক্স কি না, নাম্বার অফ lines of forces passing normally through an area is called electric flux,
মানে যে কোনো একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে যেই কয়টি বলরেখা অতিক্রম করে তাকে তড়িৎ ফ্লাক্স বলে। লম্বভাবে, অবশ্যই লম্বভাবে কোনো একটি ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে কয়টি বলরেখা লম্বভাবে অতিক্রম করে তাকে তড়িৎ। তাহলে এখানে ইউনিট এরিয়াটা আর রইল না, এখানে ইউনিট এরিয়াটাকে আমরা বাদ দিয়েছি, টোটাল ক্ষেত্রফল দিয়ে লম্বভাবে যে কয়টি বল, এখানে এই লম্বভাবে কথাটা অ্যাড হবে, এটা একটু তোমরা করে নিও। লম্বভাবে যে কয়টি বলরেখা অতিক্রম করে তাকে তড়িৎ ফ্লাক্স বলে। দেখো এই যদি একটা এরিয়া হয়, এই এরিয়াটা আমি ইচ্ছা করে বাঁকা এঁকেছি, তাহলে এরিয়ার উপর লম্বভাবে যে থাকে তাকে বলি আমরা এরিয়া ভেক্টর, আর এটা হচ্ছে ই। তাহলে বলেছি কি লম্বভাবে যাব, তার মানে ই এর কম্পোনেন্ট বের করতে হবে এ বরাবর। তাহলে এটা যদি ই হয়, মাঝখানে যদি কস থিটা হয়, তাহলে এদিকের কম্পোনেন্টটা হবে কি ই কস থিটা। তাহলে তড়িৎ ফ্লাক্স কত হলো ই কস থিটা ইনটু এ। দেখো এটাকে আমরা একটু অন্যরকম ভাবে লিখলাম, আমরা যদি উল্টো দিক দিয়ে চিন্তা করি, দেখো ই কস থিটা ইনটু এ, তার মানে হোয়াট ইজ দ্যাট ই ডট এ। তার মানে তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু ই ডট এ ইনটু ম্যাগনিটিউড অফ ই, ম্যাগনিটিউড অফ এ ইনটু কস থিটা। যদি এই যে সারফেসটা ইরেগুলার হয়, ইরেগুলার হলে কি হবে, তখন এরিয়াটা তো আর ফিক্স থাকবে না, এরিয়াটাকে আমরা এরকম ডাইরেক্টলি লিখতে পারবো না, তাহলে সেক্ষেত্রে সেটা ইন্টিগ্রেশন করতে হবে ই ডট ডিএ, ডিএটাকে আমরা ইন্টিগ্রেট করব যদি ইরেগুলার সারফেস এরিয়া হয়, এবং অবশ্যই এটা হবে, এটাকে এই যে ইন্টিগ্রেশনটা এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন বা ক্ষেত্র সমাকল। এখন ক্ষেত্র সমাকল ব্যাপারটা তোমাদের কাছে নতুন হতে পারে, একটু নতুন জিনিস ক্ষেত্র সমাকল, আমরা এই প্রথম শুনছি। সারফেস ইন্টিগ্রাল মানে হচ্ছে ইন্টিগ্রেশনটা করতে হবে পুরো তল জুড়ে, অর্থাৎ পুরো সারফেস জুড়ে, এবং অবশ্যই এই ফ্যাক্টরটা হচ্ছে 2 ডাইমেনশন। তাহলে যা বললাম, আউটগোয়িং ফ্লাক্স পজিটিভ আর ইনকামিং ফ্লাক্স নেগেটিভ। চলো আমরা এই প্রশ্নটা দেখি। ফাইন্ড দ্য ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড E0 I hat through the area shown, মানে এই এরিয়ার মধ্যে কটা ফ্লাক্স হবে আমাদের ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেওয়া আছে, এই আমাদের অপশন দিয়ে দেওয়া আছে, তার মানে ইলেকট্রিক ফিল্ড কত E0 I hat, এরিয়া কত a স্কয়ার, কারণ এটা a, তার মানে এটাও a এটাও a, তাহলে এরিয়া হচ্ছে a স্কয়ার। এবার এরিয়ার উপর নরমাল কি আছে y, এরিয়ার উপর নরমাল আছে y, তাহলে y মানে কি j hat, তার মানে এরিয়া ভেক্টর হচ্ছে a স্কয়ার j hat, আর আমরা কি ফর্মুলা পেয়েছি এই দুটো ডট প্রোডাক্ট, তার মানে E0 I hat ডট a স্কয়ার j hat। এবার I hat ডট j hat কত হয় 0, তাহলে आंसर হবে কত আমাদের 0। আর এখানে c লেখা আছে, মাস্টার মশাইয়েরও ভুল হয়, তাহলে এখানে হবে d, এটা c হবে না কিন্তু তোমরা কারেকশন করে নেবে, এখানে হবে d, কারণ এরিয়া আর ফিল্ড ভেক্টর আমার লিখতে গিয়ে ভুল হয়েছে, এটা c কিন্তু কখনোই হবে না, ক্যান্সেল, এখানে হবে d, d টা হচ্ছে 0 কারণ I hat আর এরিয়াটা হচ্ছে j hat, I hat আর j hat কে ডট প্রোডাক্ট করলে 0, সেটা তোমরা জানো। চলো এইখানটা some electric lines of force are shown in the figure for point A and B, এই যে A আর B দুটো পয়েন্ট, তার মধ্যে কিছু লাইনস অফ ফোর্স দেওয়া আছে, আমাদের অপশন দেওয়া আছে EA EB থেকে বড়, EA EB থেকে ছোট, EA equal to EB cannot be determined, মানে নির্ণয় করা যায় না। তাহলে কোথায় ইন্টেন্সিটি বেশি হবে, তাহলে এ তে বেশি হবে না বি তে বেশি হবে? দেখো এ তে লাইনস অফ ফোর্স বেশি জড়ো জড়ো হয়ে আছে, মানে কাছে আছে, দে আর ক্লোজলি প্যাকড, তার মানে এ এর ইন্টেন্সিটি অনেক বেশি, কারণ বি তে লাইনস অফ ফোর্স অনেক দূরে দূরে আছে, তার মানে দে আর নট ক্লোজলি প্যাকড, তার মানে আমরা এখানে কি দিয়েছি आंसर হচ্ছে এ, কারণ ডেনসিটি ইজ মোর। কার ডেনসিটি? লাইনস অফ ফোর্স এর ডেনসিটি, মানে লাইনস অফ ফোর্স গুলো এখানে অনেক ঘিরে ঘিরে আছে, মানে জড়ো জড়ো হয়ে আছে, তাহলে যত ডেনসিটি লাইনস অফ ফোর্স এর ডেনসিটি বেশি হবে তাহলে সেখানে ইন্টেন্সিটি বেশি হবে, রাইট। চলো পরেরটায় আসি। Which one of the following pattern of electric lines of force cannot be possible for the field produced by a static charge?
স্ট্যাটিক চার্জ মানে স্থির আধান। স্থির আধানের জন্য এই যে নিচের যে চারটে প্যাটার্ন দেওয়া আছে সেই প্যাটার্ন গুলো স্ট্যাটিক চার্জের দিয়ে প্রডিউস হতে পারে না, মানে পসিবল, সম্ভব। একটা স্ট্যাটিক চার্জ ইউনিফর্ম ফিল্ড তৈরি করতে পারে, একটা স্থির আধান সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে, দেখো লাইনস অফ ফোর্স প্যাটার্ন। একটা স্ট্যাটিক চার্জ সেক্ষেত্রে লাইনস অফ ফোর্স দূরে চলে যেতে পারে, কারণ এই যদি পজিটিভ চার্জ হয় লাইনস অফ ফোর্স দূরে চলে যেতে পারে, আমরা করেছি একটু আগে, তার মানে এটাও পসিবল। চলে এসে এখানে একটা লাইনস অফ ফোর্স, সেখান থেকে একটা পয়েন্ট চার্জ, সেখান থেকে লাইনস অফ ফোর্স দূরে দূরে চলে যেতে পারে। বাট এবার সি তে এসো, একটা লাইনস অফ ফোর্স কখনোই এরকম ক্লোজ লুপ হতে পারে না ফর এ সিঙ্গেল স্ট্যাটিক চার্জ। তার মানে আমাদের উত্তর এইটা হবে, দিস ইজ সি, দিস ইজ নট পসিবল বাই এ স্ট্যাটিক চার্জ। কারণ আমরা যে এর আগে যে বোর্ড ওয়ার্ক করেছিলাম সেখানে আমরা চার্জের লাইনস অফ ফোর্স শিখেছিলাম। স্ট্যাটিক চার্জ একটা স্থির আধান কখনোই এরকম কমপ্লিমেন্টারি বা এটাকে বলে তোমার কমপ্লিট লুপ অফ দ্য লাইনস অফ ফোর্স, এটা একটা স্ট্যাটিক চার্জ কখনোই তৈরি করতে পারবে না। এবার a cylinder of radius r and length l, একটা সিলিন্ডার আছে তার রেডিয়াস r, length l, placed in an uniform electric field such a way that the axis of the cylinder is parallel to the field, মানে এই সিলিন্ডারটাকে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়েছে, তাতে এর অ্যাক্সিসটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে প্যারালাল। বলেছে ফ্লাক্স, তো ফ্লাক্স কত হবে দেখো, এই যে এরিয়া, এইটা সিলিন্ডার, সিলিন্ডারের কি কি এরিয়া থাকে, এই পাশে একটা সার্কেল, এই পাশে একটা সার্কেল, আর এটা হচ্ছে কার্ভ সারফেস। তাহলে আমরা যদি আসি, দেখো এই পোরশনটা, এটা হচ্ছে ইনওয়ার্ড ফ্লাক্স, মানে ভেতরে যাচ্ছে। ইনওয়ার্ড ফ্লাক্স কি বললাম, মাইনাস, তার মানে ই যদি ফিল্ড হয় তাহলে ই ডট এ। আউটগোয়িং ফ্লাক্স প্লাস হয়, আমি একটু আগেই বললাম, তোমাদের মনে রাখতে হবে ইনওয়ার্ড হচ্ছে মাইনাস আর আউটগোয়িং হচ্ছে প্লাস, তাহলে φ2 = E ডট এ। আর এই যে কার্ভ সারফেস, এর এরিয়া ভেক্টর কোন দিকে, উপরের দিকে অথবা নিচের দিকে, যাই হোক না কেন, সেখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সে 90 ডিগ্রিতে আছে, আর cos 90 = 0, কারণ E ডট এ মানে E a cos থিটা, তাহলে থিটা এখানে 90, তাহলে থিটা এখানে যদি 90 হয় তার মানে এখানে এর এই পোরশনের φ2 হয়ে যাচ্ছে 0। তার মানে এখানে টোটাল ফ্লাক্স কত, φ1 + φ2 + φ3, তাহলে φ1 এর জায়গায় আমরা -E এ বসাবো, φ2 এর জায়গায় আমরা E এ বসাবো, আর φ3 এর জায়গায় আমরা 0 বসাবো, তাহলে রেজাল্টেন্ট ফ্লাক্স 0। এটা খুব ইম্পর্টেন্ট একটা লজিক, এই লজিকটা কিন্তু মাথায় রাখবে। চলে আসি পরেরটা, an electric field has an intensity 2I + 3J - k hat Newton Coulomb inverse. The flux through the area, মানে এরিয়াটা বলে দিয়েছে 40 মিটার স্কয়ার in YZ plane will be, YZ plane মানে আমার সঙ্গে সঙ্গে মাথায় আসবে YZ বলেছে, তার মানে কোনটা নেই, x টা, তার মানে obviously এর ইউনিট ভেক্টর হবে I hat, এর ইউনিট ভেক্টর হবে I hat। দেখো E বলে দিয়েছে, A বলে দিয়েছে, এবার φ মানে E ডট A, দেখো I এর সঙ্গে I থাকবে আর বাকি তো কেউ নেই, I এর সঙ্গে J0, I এর সঙ্গে K0, তার মানে E ডট A = 80 নিউটন কুলম্ব ইনভার্স মিটার স্কয়ার। চলো পরেরটায় যাই। এইবার আমাদের করতে হবে গসেস থিওরেম বা গাউসের উপপাদ্য। কি বলেছে, total flux emerging out from a closed surface is equal to 1/epsilon times the total charge enclosed by the surface, মানে একটা সারফেসকে যে চার্জটা এনক্লোজ করে থাকবে, যদি কিউ চার্জ এনক্লোজ করে থাকে, তাহলে টোটাল ফ্লাক্স ওখান থেকে কত বেরোবে, কিউ ইন বাই এপসাইলন, মানে কিউ যতটা আবদ্ধ ডিভাইডেড বাই, মানে এই কিউ ইন এর 1/epsilon। বাংলায় কি বলেছি, কোন বদ্ধ তলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা আবদ্ধ আধানের 1/epsilon নট গুণ হবে। দেখো এই যে লটা
This law is valid মানে বৈধ when the charge is placed in vacuum or air, কারণ এই লটার মধ্যে 1/epsilon বলা আছে, এখানে কোনো জায়গায় কিন্তু গসেস থিওরেমে 1/epsilon বলা নেই, সেই জন্য আমরা বলতে পারি যে এই লটা ভ্যালিড কোথায় না যখন চার্জ ভ্যাকুয়াম বা এয়ারে থাকে। In the medium, if the medium is changing, E will be changed by Em E0 by epsilon r, so the flux will be reduced. যদি কোন একটা মিডিয়াম আমরা ধরি তাহলে লতে কি হবে, ই এর জায়গায় এই যে em এসে যাবে। দেখো em মানে হচ্ছে E0 by epsilon r, এবার epsilon r একের থেকে বড়। তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে শূন্য মাধ্যম বা ভ্যাকুয়ামে ফোর্সের যা ভ্যালু আর কোন একটা মিডিয়ামে নিয়ে গেলে ফোর্সের ভ্যালু কমে যায়, কারণ Fm equal to F0 by epsilon r। আমরা যেরকম করেছিলাম এখানেও ঠিক একই ব্যাপার, Em equal to E0 by epsilon r, epsilon r is greater than 1, সেজন্য ফ্লাক্স কমে যায়। চলো এর একটা অ্যাপ্লিকেশন করি। Determine the flux through the hemispherical surface of a point charge q kept at the center। এরকম একটা হেমিস্ফেরিক্যাল স্ফিয়ার আছে, তার সেন্টারে একটা কিউ চার্জ আছে। বলেছে আমাদের এখান থেকে কত ফ্লাক্স বের হবে। এবার এখানে ফ্লাক্স বের তো উপরেও যেমন হবে নিচেও তেমন হবে, তাহলে মেন্টালি আমরা ধরে নিলাম কি, মেন্টালি আমরা এই যে একটা উপরের হাফ সেমিস্ফিয়ার আছে, এই যে হেমিস্ফিয়ারটা আছে এর নিচে আরেকটা হেমিস্ফিয়ার করে আমরা পুরোটা একটা স্ফিয়ার করে দিলাম। তাহলে স্ফিয়ার করলে এদিক দিয়ে ধরে নিলাম φ1 আর এদিক দিয়ে φ2, অবভিয়াসলি দুটো একদম সমান, তার মানে φ1 equal to φ2। এবার φ1 plus φ2 equal to q by epsilon naught, কারণ এই পুরো স্ফিয়ারটার মধ্যে এখন q চার্জ আছে, তার একটা q চার্জ থেকে কত ফ্লাক্স এমিট করে q by epsilon naught। যেহেতু φ1 equal to φ2, φ1 সমান φ2, তাহলে φ1 equal to হবে q by 2 epsilon naught, তাহলে আমাদের आंसर হবে c। বোঝা গেছে? ফাইন। এবার the total amount of electric flux emitting from a spherical surface is -1 10 to the power 3 Newton meter square coulomb inverse. If the radius is doubled, then the flux will increase, decrease, same, zero. এই একটা ছোট স্ফিয়ার আছে, এখান থেকে ফ্লাক্স বের হচ্ছে, তুমি রেডিয়াসটাকে বড় করো, আরো বড় করো, আরো বড় করো, আরো বড় করো, যাই খুশি করো, ছোট করো, আরো ছোট করো, আরো ছোট করো, ফ্লাক্সের কোনো চেঞ্জ হবে না। এই রেখাগুলো কি চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না। তাহলে এই ছোটটার মধ্যে দিয়েও যতগুলো লাইনস অফ ফোর্স বের হচ্ছে, বড়টার মধ্যে দিয়েও ততগুলো লাইনস অফ ফোর্স বের হবে। তাহলে आंसर হবে কি, রিমেইন সেম অর রিমেইন কনস্ট্যান্ট। এখন প্রশ্ন হলো যে গসেস থিওরেম আমরা কেন পড়ব, গাউসের উপপাদ্য আমরা কেন পড়ব, কি কাজ করে গাউসের উপপাদ্য, আমাদের কি উপকারে লাগে? গাউসের উপপাদ্য হচ্ছে জিওমেট্রিক্যালি সিমেট্রিক জ্যামিতিক ভাবে প্রতিসম কোন বস্তুর ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ইন্টেন্সিটির ভ্যালু খুব ইজিলি ক্রিয়েট করতে পারি। দেখো গাউসেস থিওরেম করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে গাউসিয়ান সারফেস বা গাউসীয় তল। কিরকম কি? মনে করো এটা হচ্ছে একটা এনভেলপ। আমরা ধরো ওই যেমন গ্রিটিংস কার্ড কিনি, তখন কি হয়, তখন যখন ওই গ্রিটিংস কার্ড আমরা বিভিন্ন নিউ ইয়ার হ্যানা সময় যে আমরা গ্রিটিংস কার্ড গুলো কিনি, গ্রিটিংস কার্ডের সঙ্গে কি হয়, আমাদের একটা এনভেলপ দেয়। দেখবে এনভেলপটা একদম ঠিক মাপে মানে কার্ডের সঙ্গেই এনভেলপটা দেয়। তা এমন হতে পারে যদি কার্ডটা ছোট হয় এনভেলপটা বড় হয়, তাহলে কার্ডটা ভেতরে নড়াচড়া করবে, এনভেলপটা বড় হয়ে যাবে। অথবা এমন হতে পারে যে কার্ডটা বড় এনভেলপটা ছোট, তাহলে এনভেলপটা ছিঁড়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, এই গ্রিটিংস কার্ড দেওয়ার সময় আমাদের গ্রিটিংস কার্ড যখন আমরা কিনি সেজন্য এক্সাক্ট মাপের একটা এনভেলপ হয়।
তার মানে যে কোনো একটা বডি, আমি এই কথাটা কেন বললাম না, যে কোনো একটা বডির ক্ষেত্রে আমরা যে কোনো এনভেলপ নিতে পারবো না, যে কোনো গসিয়ান সারফেস নিতে পারবো না। আমাদের মাথায় রাখতে হবে এমন গসিয়ান সারফেসই আমরা চুজ করব যাতে করে, কারণ এটা একটা মিসকনসেপ্ট আমরা যারা নতুন গসিয়ান সারফেস পড়ছি আমাদের ক্ষেত্রে কিন্তু এটা হতেই পারে যে গসিয়ান সারফেস বলতে পারি আমি সিলিন্ড্রিক্যাল ধরলাম, কেউ বলছে না আমি স্ফেরিক্যাল ধরতে পারবো, কেউ বলছে না আমি প্লেন ধরতে পারবো, হতেই পারে, এটা মাথায় আসতেই পারে, এটা খুব স্বাভাবিক। কিন্তু গসিয়ান সারফেস আমাদের এমন ভাবে চুজ করতে হবে টু মেক আওয়ার ক্যালকুলেশন ইজি, আমাদের কনসেপ্ট ইজি করার জন্য, ক্যালকুলেশন প্রসেস সুবিধা করার জন্য। আমরা তো গসিয়ান থিওরেমটা ইউজই করছি টু মেক আওয়ার ক্যালকুলেশন ইজি, টু মেক দ্য ক্যালকুলেশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজিয়ার ফর আস। যাই হোক, আমরা চলে আসি, ধরো একটা পয়েন্ট চার্জ আছে, একটা পয়েন্ট চার্জের জন্য ইন্টেন্সিটি, এটা তো আমরা সবাই জানি যে E ইকুয়াল টু কিউ 4 পাই এপসাইলন নট r স্কয়ার। এটাকে গসিয়ান সারফেসে আমরা কিভাবে ইমপ্লাই করছি, দেখো একটা পয়েন্টের জিওমেট্রিক সিমেট্রি হচ্ছে স্ফিয়ার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তোমরা সঞ্চার পথ বা লোকাস অলরেডি ম্যাথমেটিক্সে করে ফেলেছো। তাহলে একটা পয়েন্টের সিমেট্রি হচ্ছে কি স্ফিয়ার, 3 ডাইমেনশন হচ্ছে, 2 ডাইমেনশনে সার্কেল হতে পারে, তো এটা 3 ডাইমেনশনে হচ্ছে স্ফিয়ার। তাহলে কিউ কে আমরা সেন্টারে রাখলাম, আর রেডিয়াসের একটা ব্যাসার্ধ, আর এখানে একটা এলিমেন্টারি এরিয়া। দেখো এরিয়া নিলে এরিয়া ভেক্টরটা কোথায়, এইদিকে, যেদিকে আমি ই এঁকেছি। আর ইন্টেন্সিটি কি, ইন্টেন্সিটি মানে এখানে একটা প্লাস চার্জ রাখলাম, প্লাস কিউ ওকে ঠেলে দেবে, তাহলে ইউনিট ভেক্টর যেদিকে রয়েছে ইন্টেন্সিটি ভেক্টরও সেই দিকে রয়েছে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রি ওই যে E ডট ds বা E ডট a, cos 0 ডিগ্রি কত 1। তাহলে এবার এদিকে চলে আসো, অ্যাকর্ডিং টু গসিয়ান সারফেস, তাহলে আমাদের গসিয়ান সারফেসটা এখানে কি হলো, স্ফেরিক্যাল। অ্যাকর্ডিং টু দ্য গসিয়ান সারফেস E ডট ds ইকুয়াল টু কিউ ইন মানে আবদ্ধ আধান বাই এপসাইলন নট। চলো এই পাশে এসো, তাহলে E কনস্ট্যান্ট, তাকে বাইরে ঠেলে দিলাম, ক্লোজ ইন্টিগ্রেশন ds, ds টা আমার ভ্যারি করবে, এটা সারফেস ইন্টিগ্রেশন। তাহলে সারফেস ইন্টিগ্রেশন স্ফিয়ারের সারফেস কত 4 পাই r স্কয়ার, তাহলে E ইনটু 4 পাই r স্কয়ার ইকুয়াল টু কিউ ইন বাই এপসাইলন। তাহলে E প্রপোর্শনাল টু এই E প্যারালাল টু ds, সেজন্য থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, যেটা আমি আগে তোমাদের বললাম। তাহলে E ইন 4 পাই r স্কয়ার ইকুয়াল টু কিউ ইন বাই এপসাইলন। এবার কিউ ইন মানে আবদ্ধ আধান কত, কিউ, তাহলে আবদ্ধ আধানের জন্য আমি কিউ বসালাম, 4 পাই এখানে এপসাইলন নট এখানে রয়েছে, 4 পাই এখান থেকে নিয়ে এলাম, r স্কয়ার এখানে নিয়ে এলাম, দেখো E ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার। আমাদের চেনা জানা ফর্মুলা, যেটা আমরা অলরেডি ডেফিনিশন আকারে করেছি, সেটা কিন্তু গাউসীয় তল দিয়ে আমরা প্রমাণ করলাম। এবার ডেফিনেটলি দেখো E প্রপোর্শনাল টু 1 বাই r স্কয়ার, বাকিরা কনস্ট্যান্ট, তাহলে E আর r হলে তার গ্রাফের নেচারটা হবে এইটা। প্রত্যেক সময় যখনই প্রাবল্য বা যে কোনো ফিজিক্সে যে কোনো কোয়ান্টিটি করতে যাবে, যে কোনো কোয়ান্টিটির অ্যানালিসিস করবে, তখন কিন্তু সবসময় তাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবে। That is very much important for our board exam and also for the competitive exam. Graphical representation ছাড়া কিন্তু একটা কোনো সমীকরণ, এটা শুধু তুমি মুখস্থ রাখতে পারো, মেমোরাইজ করে রাখতে পারো, কিন্তু তার অ্যাপ্লিকেশন তুমি করতে পারবে না। সো এটা যেমন মনেও রাখতে হবে, এটা কিভাবে এলো এটাও কিন্তু মনে রাখতে হবে, তাহলেই কিন্তু ওই লজিক্যাল, যেটাকে আমি তোমাদের বলেছিলাম যে কনসেপচুয়াল কোশ্চেন বা কম্পিটেন্সি বেস কোশ্চেন, দক্ষতামূলক প্রশ্ন, তোমরা খুব সহজে উত্তর করতে পারবে। চলো পরের টপিকে চলে যাই। ইন আ ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যার, মানে একটা স্ট্রেট আছে, স্ট্রেট ওয়্যার অবভিয়াসলি ইট ইজ চার্জ, ইনফাইনাইটলি লং ওয়্যার, কত দৈর্ঘ্য আমার জানা নেই, ইনফাইনাইটলি লং ওয়্যার। এবার দেখো এই ইনফাইনাইটলি লং ওয়্যারে আমরা যে গসিয়ান সারফেসটা নিলাম সেটা সিলিন্ড্রিক্যাল। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আপনি কেন সিলিন্ড্রিক্যাল স্ফেরিক্যাল নিতেই পারতেন, স্ফেরিক্যালটা মাঝখানে নিতে হতো। এটা অ্যাকচুয়ালি যেটা আমার ওপিনিয়ন, সেটা হচ্ছে এটা ট্রায়াল এন্ড এরর মেথড, আমরা করে 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 দেখেছি। কিন্তু আমরা এখন যখন শিখছি, আমাদের ট্রায়াল এন্ড এরর মেথড দিতে হবে না, আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে। কারণ গসিয়ান সারফেস যদি আমরা এখানে করি, তার অ্যাক্সিয়াল সিমেট্রি যদি থাকে, এটা হচ্ছে অ্যাক্সিস, এর জেনারেল সিমেট্রি হচ্ছে কিন্তু একটা সিলিন্ডার। দেখো স্ফিয়ার করলে তুমি কত রেডিয়াস করবে, অসংখ্য বড় হয়ে যাবে, সুতরাং ওটা বাদ। তাহলে এখানে এটা অ্যাক্সিস হতেই পারে, এবার সিলিন্ডারটা বেড়ে হতে পারে, আরো লম্বা হতে পারে, নিচের দিকে বাড়তে পারে।
তাহলে সেই জন্য এখানকার জন্য সুটেবল গসিয়ান সারফেস হচ্ছে সিলিন্ডার। তাহলে a cylindrical Gaussian surface is considered whose radius is r, length is l। ওই যে তোমাদের গোড়াতে বলছিলাম না যে তুমি কি করতে চাও, তুমি করতে চাও মানে আমরা কি করতে চাই, যে এই যে তারটা আছে এর থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান কত, এইটুকুই আমার জানা দরকার। মানে আমি যে এত জিনিসপত্র করছি তার মূল উদ্দেশ্য কিন্তু একটাই, যে এই তার আছে, এটা একটা চার্জ হয়, সেখান থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ইন্টেন্সিটির ভ্যালু নির্ণয় করছি। যাই হোক, তো আমরা আবার চলে আসি এই জায়গায়, যার রেডিয়াস হচ্ছে আর, লেন্থ ইজ এল। তাহলে ফ্রম গসিয়ান সারফেস কি করব, ফ্রম গসিয়ান থিওরেম E ডট ds ইকুয়াল টু q in বাই এপসাইলন। এবার এসো, এখানে কিন্তু সারফেস হচ্ছে কটা, একটা, দুটো, তিনটে, উপরের গোল, নিচের গোল আর কার্ভ সারফেস। তা বুঝতেই পারছো এদিকে আমি ইন্টেন্সিটি ভেক্টর রেখেছি, তাহলে এর সঙ্গে এরিয়া ভেক্টর 90 আর cos 90 0, এদিকেও তাই 90 cos 90 0। তার মানে এর মধ্যে কোনো ফ্লাক্স নেই, এর মধ্যেও কোনো ফ্লাক্স নেই, দেখো লিখে দিয়েছি নো ফ্লাক্স। তার মানে যা ফ্লাক্স আছে এই কার্ভ সারফেসের উপর। তাহলে E ডট ds ইকুয়াল টু q in বাই এপসাইলন নট। এবার q in মানে এইটুকু অংশে কত চার্জ, পুরোটাই তো অনেক চার্জ থাকে, এইটুকু অংশ, কারণ এইটুকু অংশই আমার গসিয়ান সারফেসের মধ্যে আছে। তাহলে এইটুকু সারফেসের মধ্যে আমার কত হলো, ল্যামডা ইনটু এল, ল্যামডা হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ, একক দৈর্ঘ্যে আধান, ল্যামডা ইনটু এল বাই এপসাইলন। তাহলে E ডট ds, ds এর জায়গায় আমরা লিখলাম 2 পাই r l, ল্যামডা ইনটু এল বাই এপসাইলন। সব কাটাকুটি হয়ে গিয়ে দেখো আমার কি এলো, E ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট r। তার মানে এখানে দেখো E প্রপোর্শনাল টু 1 বাই r, কারণ ল্যামডা তো অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট, কারণ পার ইউনিট লেন্থ সুষমভাবে আহিত, তাহলে চার্জ পার ইউনিট লেন্থ কনস্ট্যান্ট হবে। তাহলে এইটা হবে কি E প্রপোর্শনাল টু 1 বাই r, তার মানে এইটা হচ্ছে তার সুটেবল গ্রাফ। বেশ, এইবারে দেখো, এবার আরেকটা অ্যাপ্লিকেশন আছে, ইউনিফর্মলি চার্জ ইনফাইনাইট প্লেন শীট, মানে একটা সুষমভাবে আহিত প্লেট। এখানে আমরা গসিয়ান সারফেস নিয়েছি কি, সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস, তার মানে লাইনস অফ ফোর্স এদিক থেকে হলে এদিকে ঠেলবে, এদিক থেকে হলে এদিকে ঠেলবে। তার মানে ইন্টেন্সিটি মানে লাইনস অফ ফোর্সের দিক এ পাশটায় এইদিকে, এ পাশটায় এই। তাহলে আমরা সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস নিলাম যার বেস এরিয়াটা হচ্ছে a, মানে এটাও a, এটাও a। তাহলে E ডট ds, যেখানে s হচ্ছে সারফেস ইন্টিগ্রাল q in বাই এপসাইলন, এই ds এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো 2a, 2a মানে হচ্ছে এটা a আর এটা a। কারণ এই যে কার্ভ সারফেস, দেখো কার ইন্টেন্সিটি এদিকে আর কার্ভ সারফেসের পারপেন্ডিকুলারটা কোথায়, উপরের দিকে 90 ডিগ্রি, সেই cos 90 আবার 0। তার মানে এই কার্ভ সারফেস দিয়ে কোনো রকম ফ্লাক্স যাবে না, দেখো লেখা আছে নো ফ্লাক্স। তাহলে E ডট ds, এই ds কে যদি ইন্টিগ্রেট করো তাহলে কি পড়ে থাকছে আমার, এই একটা a আর এই একটা a, মানে 2a। আর q in কোথায় আছে, এই যে অংশটা, এই অংশটার মধ্যে, এই যে সিলিন্ডারের যতটুকু অংশ, সিলিন্ডারের যতটুকু পার্ট আর কি প্লেটের মধ্যে কাট করেছে, তার মানে তার এরিয়াটা হচ্ছে এই a এর সমান। তাহলে সিগমা ইনটু a বাই এপসাইলন নট, কারণ এখানে q in হচ্ছে সিগমা ইনটু a বাই এপসাইলন নট, সিগমা হচ্ছে চার্জ পার ইউনিট এরিয়া। তাহলে E ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে কি হবে, সিগমা বাই 2 এপসাইলন নট। আর n হ্যাটটা কেন দিয়েছি না, এটা একটা অ্যাক্সিয়াল ভেক্টর, সেই জন্য এখানে একটা ইউনিট ভেক্টর অবশ্যই থাকবে। এবার দেখো, যদি কেউ এখানে বলে যে আচ্ছা এর ইন্টেন্সিটি গ্রাফ আঁকো, দেখো এর ইন্টেন্সিটি গ্রাফ খুব সোজা, দেখো এখানে কোনো আর নেই, আর নেই মানে এ আর এর উপর নির্ভর করে না, আর এর ভ্যালু যাই হোক না কেন, ই এর ভ্যালু সমান, তাহলে ই ইজ এ কনস্ট্যান্ট। তার মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট ইন্টেন্সিটি ভেক্টর। এবার ওই প্লেটটা একটা বিশেষ ক্ষেত্রে আসে, ইফ দ্য প্লেট ইজ থিক, যদি প্লেটটা পুরু হয়, তো প্লেটটা যদি পুরু হয় তাহলে তার দুপাশেই আধান থাকবে। প্লেটটা পাতলা বলে আমরা ধরেছিলাম ওই পুরো প্লেটটার মধ্যে একটা চার্জ আছে, কিন্তু প্লেটটা যদি পুরু হয় তাহলে তার এপাশেও আধান থাকবে, এপাশেও আধান থাকবে। তাহলে অবভিয়াসলি এইখানটায় যেমন 2a হয়েছিল, এটা হবে সিগমা ইনটু 2a। আগেরটায় দেখো এখানে কি ছিল, সিগমা বাই 2 এপসাইলন নট, এখানে ছিল 2a, এখানে ছিল a, কিন্তু এখনকার কি হলো 2a আর এটা 2a, তার মানে E ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন।
তাহলে একটা থিক প্লেট হলে, যদি থিন প্লেট হয় তাহলে সিগমা বাই 2 এপসাইলন নট, আর একটা পুরু প্লেট হলে সেটা হবে সিগমা বাই এপসাইলন। এবার এসো টু প্লেটস, দুটো প্লেট যদি থাকে, দুটো প্লেটকে আমরা তিনটে রিজিয়ন বলি, R1 R2 R2। দেখো এর চার্জ পার ইউনিট এরিয়া সিগমা 1, এর সিগমা 2, এর এপসাইলন 1 এপসাইলন 2 বলে দেওয়া আছে। তাহলে ইন্টেন্সিটি ইন রিজিয়ন 1 আমরা এই তিনটে অঞ্চল করেছি, রিজিয়ন 1, রিজিয়ন 2, রিজিয়ন 3। দেখো ছবিটাকে এরকম ভাবে ভাবো যে তিনটে, দুটো প্লেট আছে, দুটো প্লেটের দুপাশে দুটো রিজিয়ন আর মাঝখানে। তুমি যদি রিজিয়ন 1 বলো তাহলে দেখো রিজিয়ন 1 এর রেসপেক্টে E1 বাইরে চলে যাচ্ছে, E2 ও বাইরে চলে যাচ্ছে। তাহলে রিজিয়ন 1 এর ইন্টেন্সিটি কি হবে? মাইনাস E1 মাইনাস E2। এদেরকে পাতলা প্লেটই আমরা ধরেছি। তাহলে মাইনাস সিগমা 1/2 এপসাইলন 1 মাইনাস সিগমা 2/2 এপসাইলন। কারণ এই রিজিয়ন 1 এর রেসপেক্টে E1 ও বেরিয়ে যাচ্ছে, E2 ও বেরিয়ে যাচ্ছে, তার মানে দুজনেই মাইনাস। এবার আসো রিজিয়ন 2 তে, রিজিয়ন 2 এর রেসপেক্টে দেখো E1 রিজিয়ন 2 তে এন্ট্রি নিচ্ছে, প্রবেশ করছে, কিন্তু E2 আবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে সেক্ষেত্রে E1 মাইনাস E2, আবার আমরা ভ্যালু বসিয়ে দিলাম সিগমা 1/2 এপসাইলন 1 সিগমা 2/2 এপসাইলন 2। ইন্টেন্সিটি ইন রিজিয়ন 3, যদি আমরা রিজিয়ন 3 দেখি, রিজিয়ন 3 তে E1 টাও এন্ট্রি নিচ্ছে, E2 টাও এন্ট্রি নিচ্ছে, তাহলে সিগমা বাই 2 এপসাইলন 1 সিগমা 1/2 এপসাইলন 1 সিগমা 2/2 এপসাইলন। তার মানে অবভিয়াসলি আমাদের এখানে মনে রাখাটা দরকার, আমরা তো এই ফর্মুলাগুলো জানি, এই ফর্মুলাগুলো আমাদের কাছে ওয়েল নোন ফর্মুলা, তাহলে আমরা অলরেডি শিখে এসেছি এখান থেকে। তাহলে আমাদের এখানে মনে রাখা দরকার যে ইলেকট্রিক ফিল্ড যখন আমরা বের করবো, আমরা এক্সপেক্ট করবো যে লাইনস অফ ফোর্স সেখানে এন্ট্রি নিচ্ছে না লাইনস অফ ফোর্স সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। অবভিয়াসলি লাইনস অফ ফোর্স ইন টার্মস অফ ইলেকট্রিক ইন্টেন্সিটি। তাহলে রিজিয়ন 1 the intensity is moving out and intensity 1 E1 is moving out, E2 also moving out, so both of them are negative. But in region 2 E1 is entering and E2 is leaving, so that is E1 minus E2, তাহলে এখানে মাইনাস হয়ে গেল। আর যদি থার্ড রিজিয়ন হয়, থার্ড রিজিয়নে both the intensities are entering, so both are positive, so both are positive means the result we can do that. And the special case, একটা বিশেষ ক্ষেত্র, আমরা রিজিয়ন 2 এর জন্য একটা স্পেশাল কেস করছি, আমরা বলছি সিগমা 1 ইকুয়াল টু সিগমা and সিগমা 2 ইকুয়াল টু মাইনাস সিগমা and epsilon 1 epsilon 2 equal to epsilon, so the intensity in region 2 কি দাঁড়াবে? আমরা তো এই ফর্মুলাটাই বলছি, সিগমা 1 এর জায়গায় সিগমা, এপসাইলন নট 1 এর জায়গায় এপসাইলন, মাইনাস এখানে আবার মাইনাস সিগমা 2 এপসাইলন, সব মিলিয়ে হয়ে গেল সিগমা বাই এপসাইলন। এই জায়গাটা দাঁড়িয়ে গেল কি? সিগমা বাই এপসাইলন। কার সমান হয়ে গেল? দেখো এই থিক প্লেটের সমান হয়ে গেল। জাস্ট চেক, দিস ইজ দ্য বিউটি অফ ফিজিক্স। এইটা এই জিনিসটা তোমরা চেক করো যে এইটা আমরা বলেছিলাম থিক প্লেট, আর এখানকার ইন্টেন্সিটিটাও সমান হয়ে গেল। ক্লিয়ার? ওকে, একটা স্ফেরিক্যাল শেল, শেল মানে খোলক, তার মানে একটা ফাঁপা গোলক। তাহলে ফাঁপা গোলক করার জন্য আমরা কি বললাম না, এই আর রেডিয়াসের একটা ফাঁপা গোলক আমার কাছে আছে। তাহলে গসিয়ান সারফেস, অবভিয়াসলি গোলকের একটা গসিয়ান সারফেস গোলকই হবে, কোনো অসুবিধা নেই তাতে। তো গোলকের গসিয়ান সারফেস নিলাম, রেডিয়াস হচ্ছে আর। মানে এখানেও যদি তোমাদের জিজ্ঞেস করি এটা কি আমরা করছি, আমরা এত ক্যালকুলেশন করছি, এত 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 ক্যালকুলেশন করছি, কি করছি আসলে? আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এইরকম একটা শেল আছে, এর থেকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কত, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, এইটুকুই আমার উদ্দেশ্য। আমরা তার জন্য এই পদ্ধতিটা মেনটেন করছি, নাহলে প্রত্যেক ক্ষেত্রে এলিমেন্টারি চার্জ ধরে আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে, দ্যাট ইজ এ ভেরি টাইম টেকিং প্রসেস। তার থেকে আমরা গসিয়ান থিওরেম দেবো, গসিয়ান থিওরেমের ব্যাপারটা অনেক ইজি। তাহলে বেসিক জায়গা হচ্ছে যে আমার কাছে একটা আর রেডিয়াসের শেল আছে, ফাঁপা গোলক আছে, তার সেন্টার থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ইন্টেন্সিটির ভ্যালু কত, এই নিয়ে আমাদের বের করার উদ্দেশ্য। তাহলে চলো এখানে আমরা কি করলাম, E dot ds close integration q in by epsilon naught, now E বেরিয়ে এলো, ds এর ইন্টিগ্রেশন q in মানে
এই গসিয়ান সারফেস কতটা চার্জকে এনক্লোজ করে আছে, এই চার্জের এই স্ফিয়ারটার উপর যতটা চার্জ আছে ততটাই চার্জকে এনক্লোজ করে আছে। তাহলে কিউ ইন এর জায়গায় আমরা লিখবো সিগমা ইনটু 4 পাই আর স্কয়ার। তাহলে এটা হয়ে গেল 4 পাই স্মল আর স্কয়ার, এটা 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার, কারণ এই গোলকটার মধ্যে রয়েছে তো 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে নিচে চলে গেল এপসাইলন নট, তাহলে E ইকুয়াল টু সিগমা 4 পাই আর স্কয়ার এপসাইলন নট 4 পাই স্মল আর স্কয়ার, E ইকুয়াল টু সিগমা বাই আর স্কয়ার এপসাইলন নট নিচে স্মল আর স্কয়ার। এটা তো ফিল্ড বেরিয়ে গেল। এবার বলছি যদি পয়েন্টটা উপরিতলে থাকে, মানে যদি একটা স্ফিয়ারের উপর যদি আমার ইন্টেন্সিটি বের করতে হয়, তাহলে কি হবে, ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর। চলো এই ফর্মুলায় আমরা বসাই, সিগমা আর স্কয়ার নিচে এপসাইলন নট আর স্কয়ার, তাহলে সিগমা বাই এপসাইলন। কোনো গল্প নেই এক্স এর আর এর, কোনো গল্প নেই, কোনো ভ্যারিয়েবল নেই, সো ইট ইজ এ কনস্ট্যান্ট ফিল্ড। এবার যদি পয়েন্টটা ভেতরে এসে যায় স্ফিয়ারের ভেতরে, তা আমরা জানি কি এ হলো স্ফিয়ার, for a hollow sphere charge reside on the upper surface of a conductor, উপরে তলে থাকে। বাটারফ্লাই নেট এক্সপেরিমেন্ট তোমরা ছোটবেলায় করেছো, যে উপরিতলে থাকে একটা গোলকের উপরিতলে থাকে, তাহলে ভেতরে কোনো চার্জ নেই। তাহলে কিউ ইন, আমি যদি এখানে একটা গসিয়ান সারফেস ধরি, এর ভেতরে একটা গসিয়ান সারফেস ধরি, সে কোনো চার্জকে এনক্লোজই করবে না, তাহলে কিউ ইন ইকুয়াল টু 0 হয়ে যাবে, তার মানে ইন্টেন্সিটি ইকুয়াল টু 0। তাহলে আমরা বলবো কি, যেহেতু এই for a spherical shell charge always reside on the upper surface of the conductor, so ভেতরে কোনো চার্জ থাকার কোনো চান্সই নেই, তাহলে ইন্টেন্সিটি ইকুয়াল টু 0। দেখো আমরা যদি এর গ্রাফ আঁকি, r ইকুয়াল টু সেন্টার, সেন্টারে কোনো ইন্টেন্সিটি নেই, 0, কোনো গ্রাফ হবে না, এখানে ডটেড লাইন। r ইকুয়াল টু r যখন E max ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট এখানে এলো, আর এর বাইরে যখন চলে গেল তখন ম্যাগনিটিউড অফ r প্রপোর্শনাল টু 1 বাই r স্কয়ার, সো লাইক দিস। চলো next board work, electrostatic potential। potential দেখো একটু রিক্যাপ করি, ইলেকট্রিক ফিল্ড মানে একটা অঞ্চল, এর রিজিয়ন, তার মধ্যে আমি একটা ইউনিট চার্জ রেখেছি, তার উপর যে ফোর্স, the force acting on unit charge is called electric intensity। এবার লজিকটাকে একটু চেঞ্জ করব, ইলেকট্রিক ফিল্ড আছে, তার একটা পয়েন্টে আমি ফিল্ডের বাইরে থেকে আমি একটা ইউনিট চার্জ আনছি, কতটা কাজ করতে হলো, যে কাজ করতে হলো তাকে আমরা বলছি ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু এ পয়েন্ট ইনসাইড দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অফ দ্যাট। তার মানে কোনো একটা জায়গায় যদি আমরা একটা ইউনিট চার্জকে আনি, অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটি বিন্দুতে একটি একক ধনাত্মক আধান আনতে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তার মানে আরেকটা ছিল যখন আমরা প্রাবল্য করেছিলাম, প্রাবল্যতে কি বলা ছিল যে একক আধানকে আনবো, তাতে আমার তার উপর কত বল ক্রিয়া করবে। এবার আমরা একক আধানকে আনবো কোথা থেকে, বাইরে থেকে। ইলেকট্রিক ফিল্ড যদি ধরো এই বোর্ডটাই যদি ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে এই বোর্ডের সামান্য উপরে বা সামান্য নিচে কিন্তু ইনফিনিটি। ইনফিনিটি থেকে যদি আমরা একটা চার্জকে ফিল্ডের মধ্যে নিয়ে আসি, তাহলে কতটা কাজ করা হচ্ছে, কতটা কাজ হচ্ছে, এই যে কাজটা, এটাকেই আমরা বলি পোটেনশিয়াল। তাহলে এর এসআই একক হচ্ছে ভোল্ট, জুল, কুলম্ব ইনভার্স, আর এর ডাইমেনশন ওয়ার্ক বাই চার্জ, তাহলে m l স্কয়ার t টু দি পাওয়ার -2 নিচে at m l স্কয়ার t টু দি, আর এখানে একটা a হবে a টু দি পাওয়ার -1, m l স্কয়ার t টু দি পাওয়ার -3 a টু দি পাওয়ার -1। এটা একটু কারেকশন করো, এখানে তো আমার কারেকশন করার সুযোগ নেই, এখানে a টু দি পাওয়ার -1। যাই তাহলে রিলেশন বিটুইন ইলেকট্রিক ইন্টেন্সিটি এন্ড পোটেনশিয়াল, প্রাবল্য ও বিভবের মধ্যে সম্পর্ক, ইলেকট্রিক ইন্টেন্সিটি আর পোটেনশিয়াল। দেখো আমরা একটা স্মল স্কেল দিয়েছি, এইটা r, এটা dr, এটা r প্লাস dr, তাহলে এটা r, এটা r প্লাস dr, এইটুকু হচ্ছে ba। let the potential in the point a and b are v and v plus dv, মানে a তে আর b তে পোটেনশিয়াল কত, একটাই হচ্ছে v, একটাই হচ্ছে v plus dv। মানে ইনফাইনাইট ডিসটেন্স থেকে এখানে আনতে আমার কাজ করতে হয়েছে v, আর এখান থেকে কাজ করতে হয়েছে v plus dv। as a and b point are very close to each other, a এবং b পয়েন্ট খুব কাছাকাছি আছে, a আর b পয়েন্ট খুব কাছাকাছি আছে,
close to each other, so the intensity in this region, মানে এই রিজিয়নটার মধ্যে প্রাবল্য আমরা ধরে নিয়েছি E, এই A আর B অত্যন্ত কাছে আছে, সেজন্য আমরা এর মধ্যে ধরে নিয়েছি প্রাবল্য B. If a charge Q is moved from A to B, একটা চার্জ Q কে আমি A থেকে B তে মুভ করছি, তাহলে ওয়ার্ক ডান কত? ওয়ার্ক ডান মানে আমরা কি জানি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে WAB ইকুয়াল টু QE ডট dr। QE এটা হচ্ছে ফোর্স, ডট dr মানে ডিসপ্লেসমেন্ট। Again, this work can be written as, আমরা এবার বিভবের ধারণা থেকে নিই, একটা একক আধানকে আনতে গেলে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলি বিভব বা পটেনশিয়াল। এখন যদি আমরা কিউব আধানকে আনি, তাহলে ওই একক আধানকে আনতে গেলে যে কাজ করতে হচ্ছে তার সঙ্গে গুণ করতে হবে কিউ কে। তাহলে WAB মানে A থেকে B তে নেব, তাহলে Q ইনটু VA মাইনাস VB, তাহলে Q VA কত বলেছি? V মাইনাস VB মানে মাইনাস B মাইনাস ডেল্টা, তাহলে কি দাঁড়ালো? মাইনাস Q ইনটু DV। তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাস Q ইনটু DV। তোমরা আরেকবার দেখো এই স্লাইডটা, এইখানটা যখন আনলাম এখানে কি বললাম? WAB মানে QE ইনটু QE ডট dr, আর WAB ইকুয়াল টু মাইনাস QDV, মানে দুটোই কিন্তু একই কাজ, A থেকে B তে নিচ্ছি তার কৃতকার্য, এখানেও একটা কৃতকার্য, এখানেও একটা কৃতকার্য। তাহলে এই ক্যালকুলেশনে আমরা কি লিখলাম? মাইনাস Q ইনটু DV ইকুয়াল টু QE ডট dr। তাহলে E ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? মাইনাস dV বাই dr, এন্ড অবভিয়াসলি E একটা ভেক্টর, তাহলে n হ্যাট দিয়ে। এখন যদি এটা 3 ডাইমেনশনাল স্পেস হয়, 3 ডাইমেনশনাল স্পেস মানে ত্রিমাত্রিক ক্ষেত্রফল, তাহলে E ইকুয়াল টু দেখো মাইনাস dV বাই dr ছিল, এখানে আমি x করলাম I হ্যাট, একই রকম ভাবে এটা y j হ্যাট, একই রকম ভাবে এটা z k হ্যাট। তাহলে চলো মাইনাসটাকে কমন নিই, কমন নিলে কি হবে? I d by dx, j d by dy, k d by dz, আর বাইরে রয়েছে v, তাহলে E ইকুয়াল টু মাইনাস গ্র্যাড অফ v। এই যে অপারেটর, এই অপারেটরকে বলা হয় গ্র্যাড। গ্র্যাড মানে কি? গ্র্যাড মানে হচ্ছে নতি। নতি মানে কি? নতি মানে বাস, তোমরা যেমন স্লোপ পড়েছিল, স্লোপের বাংলাও নতি করা হয়, গ্র্যাডের বাংলাও নতি করা হয়। গ্র্যাড মানে কি না, কোনো একটা কোয়ান্টিটি তার দৈর্ঘ্যের সঙ্গে যেভাবে পরিবর্তন করছে তাকে আমরা গ্র্যাড বলি। এখানে যে পটেনশিয়াল মানে E হচ্ছে V এর গ্র্যাড, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যের সঙ্গে বিভব যেভাবে পরিবর্তন করছে তাকেই আমরা বলি প্রাবল্য। দেখো এখান থেকে বলা যায় যদি V ইকুয়াল টু 0 হয় তাহলে E ইকুয়াল টু 0 অলওয়েজ, কারণ V যদি 0 হয় V এর ডিফারেন্সিয়েশন মানে জিরো ডিফারেন্সিয়েশন সব সময় 0, তার মানে E ইকুয়াল টু 0 অলওয়েজ। আর যদি E 0 হয়, E 0 হলে V হতে পারে 0 অথবা V হতে পারে কনস্ট্যান্ট। কেন না, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলেও 0, আবার 0 কে ডিফারেন্সিয়েট করলেও 0। এবার চলো আমরা করি পোটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জ, একটা বিন্দু আধানের জন্য প্রাবল্য। কি বলছে? ধরো একটা প্লাস কিউ চার্জ আছে, r দূরত্বে রয়েছে, তাহলে এখান থেকে এই যে P বিন্দুতে দূরত্ব কত? r, আর আধান কত আছে? প্লাস 1, তাহলে এর জন্য প্রাবল্য কত? 1/4 পাই এপসাইলন নট q বাই r স্কয়ার। E ইকুয়াল টু মাইনাস dV বাই dr, 1/4 পাই এপসাইলন নট q r স্কয়ার। তাহলে এখানে যদি মাইনাস dV রাখি, তাহলে এখানে dr টাকে এখানে আমরা নিয়ে আসতে পারি ক্রস মাল্টিপ্লিকেশন করে। তাহলে এখানে দেখো এখানে মাইনাস dV ছিল, আর r স্কয়ার কে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস 1/r, এখানের মাইনাস আর এখানকার মাইনাস কেটে দিলাম, কিন্তু এটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন, সেই জন্য এখানে কনস্ট্যান্ট আছে, প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এখন আমাদের শর্ত কি না, যদি r ইকুয়াল টু ইনফিনিটি হয় তাহলে v ইকুয়াল টু 0, অর্থাৎ অসীম দূরত্বে বিভব মান 0, at infinite distance potential is 0, তাহলে potential 0 মানে c0 and it is a constant, সুতরাং চিরকালও 0 হবে। তাহলে v ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট q বাই r, মানে এই জিনিসটাই রয়ে গেল। বেশ, আমরা পোটেনশিয়াল শিখেছি, এবার একটু সেটা নিয়ে একটু চর্চা করি। এ কিউব সাইড তার x, একটা ঘনক তার বাহু হচ্ছে x, প্রতিটা কর্নারে ভার্টিসেসে q চার্জ রাখা হয়েছে, পোটেনশিয়াল এট দ্য সেন্টার।
তাহলে পোটেনশিয়াল কি হচ্ছে না, পোটেনশিয়াল হচ্ছে অ্যাডিটিভ কোয়ান্টিটি, একদম পরিষ্কার যোগ, এটা স্কেলার রাশি, একদম অ্যাডিটিভ কোয়ান্টিটি যোগ। তার মানে ডায়াগোনালের অর্ধেক আগে কয়েকবার বলেছিলাম, রুট একটা কিউবের ডায়াগোনালের অর্ধেক কত, দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার উচ্চতা স্কয়ারের রুট ওভার, লেন্থ স্কয়ার ব্রেডথ স্কয়ার হাইট স্কয়ারের রুট ওভার ডিভাইডেড বাই 2। তার মানে ডায়াগোনালটা কত হবে, রুট 3x, কারণ এর সাইড বলেছে x বাই 2, আর 1/4 পাই এপসাইলন তো রয়েছে, আর কিউ তো রয়েছে। তাহলে এই জিনিসটা আসছে 2 উপরে উঠে আসছে, এই জিনিসটা আসছে। তাহলে এটা হলো একটা পয়েন্টের জন্য পোটেনশিয়াল, 8টা পয়েন্টের জন্য পোটেনশিয়াল কত হবে, 8v1, কারণ 8টা পয়েন্টের জন্য যে পোটেনশিয়াল হচ্ছে। দেখো 8টা পয়েন্টের পোটেনশিয়াল যদি তুমি এখানে করো তাহলে কি হবে, 8v1 মানে এইটা, তাহলে 4 2 8, 2 দুগুণে 4 মানে এইটা आंसर। বেশ ঠিক আছে, आंसर তোমরা করো, আমি লজিকটা তোমাদের বলে দিচ্ছি। এগুলো উত্তর না দেওয়াই ভালো ছিল, তোমরা সামনে থাকলে উত্তরগুলো তোমরাই করতে, কিন্তু যেহেতু এই মাধ্যমে আমরা ক্লাস করছি এই জন্য উত্তরগুলো তোমাদের দিচ্ছি, মানে উত্তরগুলো আমরা এখানে আলোচনা করে নিচ্ছি। কনসিডার এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইন z ডিরেকশন, একটা তড়িৎ ক্ষেত্র আছে z অক্ষ বরাবর, দ্য পোটেনশিয়াল ইজ কনস্ট্যান্ট। পোটেনশিয়াল কোথায় কনস্ট্যান্ট হবে, ফর এনি x ফর এ গিভেন z, for any y for a given z, on xy plane for a given z, all of this। आंसर কি হবে, आंसर হবে d। কেন d হবে, কারণ ওই যে তোমাকে লজিকে কি বললাম, লজিকে বললাম পোটেনশিয়াল ইজ স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ কেউ কাউকে কেটে যাওয়ার কোনো কল্পনা নেই, কেটে যাওয়ার কোনো যে এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস ওটা প্লাস কেটে যাবে তা নয়, সবাই পোটেনশিয়াল কন্ট্রিবিউট করবে। তাহলে x অ্যাক্সিসে থাকলেও z এও করতে পারে, যে কোনো y থাকলে z এও করতে পারে, xy তলে given z অর্থাৎ z প্রদত্ত রয়েছে সেখানেও করতে পারে। সেজন্য all the cases potential is a scalar quantity, সেজন্য যে কোনো ক্ষেত্রে পোটেনশিয়াল থাকবে। intensity is a vector quantity, intensity থাকবে না, নাও থাকতে পারে, জিরো হতে পারে, কিন্তু পোটেনশিয়াল জিরো হবে যখন চার্জ জিরো হবে। এই প্রসঙ্গে তোমাদের একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিই, যখন তোমরা ইন্টেন্সিটির ক্যালকুলেশন করবে তখন চার্জের সাইন তোমাদের মাথায় নেওয়ার দরকার নেই, মানে ফর্মুলায় বসাবার দরকার নেই, কিন্তু যখন আমরা পোটেনশিয়াল ক্যালকুলেশন করব তখন অবভিয়াসলি চার্জের সাইন আমি মাথায় নেব, কারণ ইন্টেন্সিটি যখন বের করব তখন তার তো ভেক্টর ডিরেকশন আমার জানা আছে, অর্থাৎ কোনটা অ্যাওয়ে কোনটা আসছে কোনটা যাচ্ছে, ইনওয়ার্ড আউটওয়ার্ড এগুলো আমাদের জানা আছে, কিন্তু পোটেনশিয়ালের ক্ষেত্রে তো ডিরেকশন আমার জানা নেই। তাহলে পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে চার্জের সাইন বসাবো। অবভিয়াসলি তোমরা এটা একটা ছোট্ট ট্রিক্স মনে রাখার দরকার, ইন্টেন্সিটি ক্যালকুলেশনে কিন্তু চার্জের সাইন বসাতে হয় না, বাট পোটেনশিয়াল ক্যালকুলেশনের সময় চার্জের সাইন বসাতে হয়। চলো আমরা এইটা, the electric field intensity at a point is E equal to B y I hat x j hat Newton Coulomb inverse. Electric potential at that point will be 0 হতে পারে constant by minus bx। দেখো এখানে ইন্টেন্সিটি বলেছে, আমার কাছে চাই পোটেনশিয়াল, তাহলে পোটেনশিয়াল ইন্টেন্সিটি ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, তাহলে ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর, ই এর জায়গায় আমরা কি বসালাম এই জিনিসটা, আর এখানে ডিআর, ডিআর কে আমরা কি লিখছি i dx প্লাস j dy প্লাস k dz, ডিআর ভেক্টরটাকে আমরা এটা লিখতে পাচ্ছি। এবার আমরা কি জানি i ডট i থাকে আর j ডট j থাকে k ডট k থাকে, তো এখানে তো i ডট i j ডট d, তার মানে y into dx y into dx x into dy x into dy, আর এখানে তো মাইনাস b পড়ে রয়েছে। এবার এই জিনিসটা দেখো y into dx plus x into dy equal to d of xy, প্রোডাক্ট রুলের ফর্মুলা, x কে ছাড়ো y কে ডিফারেন্সিয়েট করো, y কে ছাড়ো x কে ডিফারেন্সিয়েট করো, one alternate differentiation. In this formula can be written as d of xy. So d of xy, ever now if we integrate, dv becomes v and integration of dx becomes dx, so minus b into xy. So answer will be D. Next, এবার আমরা ওই যে ডাইপোল করেছিলাম, ডাইপোল যার ইন্টেন্সিটি বের করেছিলাম, এবার ডাইপোলের জন্য পোটেনশিয়াল।
দেখো ডাইপোলের পোটেনশিয়াল আবার বলি, আরেকবার বলি, আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে ডাইপোলের কোথায় কি আছে আমার জেনে দরকার। দেখো এইগুলো হচ্ছে সিস্টেম ক্যালকুলেশন অফ পোটেনশিয়াল, একটা সিস্টেমের জন্য পোটেনশিয়াল কি করে বের করব। তো ডাইপোলের লেন্থ হচ্ছে 12 আর এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে r। তাহলে আমরা একবার প্লাস কিউ এর জন্য পোটেনশিয়াল বের করব, একবার মাইনাস কিউ এর জন্য পোটেনশিয়াল বের করব। তাহলে v1 1/ε0 প্লাস কিউ। দেখো আমি বলেছিলাম যে পোটেনশিয়াল ক্যালকুলেশনের সময় চার্জের সাইন অবশ্যই ব্যবহার করবে। তাহলে প্লাস কিউ নিচে হচ্ছে r মাইনাস এল, আর পোটেনশিয়াল ডিউ টু মাইনাস কিউ v2 1/4πε মাইনাস কিউ নিচে r প্লাস এল। তাহলে পোটেনশিয়াল হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এখানে ভেক্টরের কোনো ব্যাপার নেই। তাহলে v v1 v2। চলো আমরা v1 v2 এর ভ্যালু বসাই। তাহলে v1 v2 এর ভ্যালু বসালে এখানে একটা মাইনাস কিউ আছে, সো এটা মাইনাস হবে 1/r minus l minus 1/r plus l, so it will come 1/4πε0 q into 2l r square minus l square। তাহলে v equal to 1/4πε0 p by r square minus l square। এখানে তোমাদের আবার একবার বলে দিই, এই বোর্ডওয়ার্কগুলো করার সময় যে ছোটখাটো ভুল আমি তোমাদের বলে দিচ্ছি সেটা তোমরা কপিতে যখন কারেকশন করবে তখন কারেকশন করে নিও, কারণ এখানে কারেকশন করার উপায় নেই। হতেই পারে এত লিখতে গিয়ে আমারই ছোট ছোট ভুল হয়েছে, সবসময় ছাত্রদেরই ভুল হয় তা নয়, মাস্টারমশাইদেরও প্রচুর ভুল হয়। যাই হোক, মানে এটা আমার লিখতে ভুল হয়েছে। অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর, অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে লম্ব সমদ্বিখণ্ডকের উপর। তো লম্ব সমদ্বিখণ্ডকের উপর মানে কি, দেখো এপি আর বিপি এরা সমান, তার মানে একটা প্লাস কিউ এর জন্য বিপি, একটা মাইনাস কিউ এর জন্য বিপি। যেহেতু এইটা আর এটা সমান, তো রেজাল্টেন্ট পোটেনশিয়াল ইজ 0। এপি আর বিপি সমান, দেখো এপি আর বিপি সমান, কিন্তু এটা প্লাস কিউ এটা মাইনাস কিউ, তাহলে ভি ইকুয়াল টু 0। এইবারেরটা এইটা একটুখানি ভাবতে হবে, এইটা একটু ভাবতে হবে। ইলেকট্রিক পোটেনশিয়াল at any point ডিউ টু ডাইপোল, এটা ডাইপোল। তো এই তড়িৎ দ্বিমুখের জন্য যে কোনো একটি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়। এই ছোট ছোট কিছু লেখা ভুল আছে, এটা কিন্তু কারেকশন আমি যেরকম বলছি সেরকম করে নেবে। দেখো এটা প্লাস কিউ এটা মাইনাস কিউ, পি পয়েন্ট এখানে আছে, তো পি পয়েন্টে আমি এটা 1 চার্জ রাখবো। তাহলে দেখো পি পয়েন্টের পোটেনশিয়াল কত, v1 প্লাস v2। তা v1 আমরা ধরেছি মনে করো এইটার জন্য r1 মাইনাস কিউ এর জন্য, তাহলে মাইনাস কিউ বাই r1। তুমি প্লাস কিউ এর জন্য ধরতে পারো। এখানে কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে আমরা এটাই করতে হবে, এটা স্যার লিখে দিয়েছেন মানে এটাই করতে হবে, না, এরকম কোনো রুল নেই। এখানে প্লাস কিউকে আমি প্লাস r1 ধরেছি, তুমি মাইনাস কিউ কে ধরতে পারো। It is up to you, up to us, better to say। আমরা যেখানে যে আধানটাকে ধরবো সেখানে সেই আধানের রেসপেক্টে কাজ করব। আমি যেহেতু এটা এঁকেছি সেই জন্য এখানে মাইনাস কিউ দিয়েছি, তুমি যদি এটা প্লাস আঁকো তাহলে প্লাস দিয়ে করবে, কোনো কিছু যায় আসে না। তাহলে v equal to 1/4πε0 q by r, 1/4πε0 q by r2। সো এটাকে আমি যদি q কমন নিই -1/r1 প্লাস 1/r2, তাহলে v equal to 1/4πε0 q r1 minus r2 নিচে r1 r2। এই অবধি এসে তো আমার সমস্যাটা মিটে গেল, কিন্তু এইবার এটাকে সিম্পলিফাই করতে হবে। দেখো এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছি, আর আমরা ধরে নিচ্ছি এখানে থিটার ভ্যালু, থিটাকে a, থিটার ভ্যালু খুব ক্ষুদ্র, থিটার ভ্যালু খুব ক্ষুদ্র ওয়াজ ভেরি স্মল হওয়ার জন্য এই যে অ্যাঙ্গেলটা POA, এই অ্যাঙ্গেলটা আর PBO বা PBA হোয়াটসোএভার, এই দুটো অ্যাঙ্গেল সমান। কেন না থিটার ভ্যালু খুব ছোট। তো থিটার ভ্যালু ছোট হবে কখন, যখন এই দুটো অলমোস্ট ইকুয়াল বা খুব কাছাকাছি এসে যাবে। তাহলে দেখো এখান থেকে যেহেতু পারপেন্ডিকুলার টানলাম, এখান থেকে এতটা হচ্ছে r2, তার মানে এখান থেকে এতটাও r2। তাহলে এটা r1 টা বড় আমাদের কাছে, তার মানে এইটুকু কত r1 মাইনাস r2। তাহলে এখানে আমি লম্ব টেনেছি, তার মানে এটা হাইপোটেনস অতিভুজ আর এটা ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি cos থিটা, তাহলে CB বাই AB হচ্ছে cos থিটা। তার মানে r1 minus r2 by 2a, কারণ এই ডিসটেন্সটা 2a ইকুয়াল টু cos থিটা, তাহলে r1 minus r2 ইকুয়াল টু 2a cos থিটা। তাহলে এবার পোটেনশিয়ালটা আমরা কি করে বের করছি, দেখো v equal to 1/4πε0 q 2a
cos theta r1 r2 1 by 4 pi epsilon naught q into 2a, এই যে q আর 2a এটাকে নিয়েছি cos theta, নিচে r1 r2 1 by 4 pi epsilon naught p cos theta, নিচে r1 r2। এখন বলেছি যে বললাম এই থিটাটা ছোট মানে কনসিডারেশন হচ্ছে r1 আর r2 প্রায় নিয়ারলি ইকুয়াল, তাহলে নিয়ারলি ইকুয়াল হওয়ার জন্য এটা হচ্ছে r স্কয়ার। এখানে এই একটা ফ্যাক্ট আছে, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট। দেখো ফর এ পয়েন্ট চার্জ, একটা বিন্দু আধানের জন্য v হচ্ছে প্রপোর্শনাল টু 1 বাই r, কিন্তু একটা ডাইপোলের জন্য v হচ্ছে 1 বাই r স্কয়ার। এটা তো হয় বাদ দাও, এটা আমরা করলাম। আমরা যদি আগেরটায় যাই তাহলে দেখো কোথায় করেছি, এই দেখো এখানে r স্কয়ার, এখানে এটা ডিপেন্ড করে না, কিন্তু এখানেও দেখো r স্কয়ার। আর যদি তুমি আবার ঘুরে আরেকটু আগে যাও, এই দেখো পয়েন্ট চার্জের পোটেনশিয়ালটা কত, v বাই r। তার মানে পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়ালটা হবে 1 বাই r এর সঙ্গে প্রপোর্শনাল, কিন্তু ডাইপোলের জন্য পোটেনশিয়ালটা হবে 1 বাই r স্কয়ার। ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট। এবার এখানে একটা সিচুয়েশন আমরা করি, 4 charges plus q minus q are placed at the 4 corners of a square ABCD of side x. A charge E is moved from the center of the square O to the midpoint of BC. The amount of work done blah 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 তোমাদের বলে দেওয়া আছে, ঠিক আছে। আমরা এটা কিভাবে করব? এখন A তে আছে প্লাস q, B তে আছে প্লাস q, C তে আছে মাইনাস q, D তে আছে মাইনাস q। তাহলে এই যদি আমার সিচুয়েশনটা থাকে, আমাকে কোথা থেকে নিয়ে যেতে বলছে, O from center of the square to the midpoint of BC, মানে BC midpoint হচ্ছে E। তাহলে O থেকে E তে নিয়ে গেছি, তাহলে O থেকে যে বিন্দুতে নিয়ে যেতে হবে, আমাদের আগে সেই বিন্দুর বিভব বের করতে হবে। তাহলে O পয়েন্টের পোটেনশিয়াল কি দেখো, 1 বাই 4 পাই এপসাইলন তো কমন, প্লাস q, দেখো প্লাস q বাই AO মানে চার্জ বাই ডিসটেন্স, আর চার্জের সাইন পোটেনশিয়ালে রাখতে হবে, এটা তো আমি আগেই বলেছি। প্লাস q বাই BO মাইনাস q বাই CO আর মাইনাস q বাই DO। এবার দেখো AO BO CO DO এরা হচ্ছে হাফ অফ দা ডায়াগোনাল, মানে অল আর ইকুয়াল, সো পোটেনশিয়াল 0। এবার E পয়েন্টের পোটেনশিয়াল আছে ওই আবার 1 বাই 4 পাই এপসাইলন তো ছেড়েই দাও, 1 বাই 4 পাই এপসাইলন ছেড়েই দাও, তাহলে প্লাস q কোথায় আছে, প্লাস q বাই AE প্লাস q বাই BE মাইনাস q বাই CE মাইনাস q বাই DE। এবার দেখো AE আর DE সমান, BE আর CE সমান, তাহলে VE 0, তাহলে ওয়ার্ক ডান কত হবে, E into VO minus VE, that is equal to 0। তাহলে পোটেনশিয়াল ক্যালকুলেশনের সময় সবসময় কিন্তু মনে রাখবে চার্জের সাইন অবশ্যই বসাতে হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, বারবার আমি বলছি, এটা কিন্তু সবাই মনে রাখবে। এটা মনে রাখলে দেখবে অঙ্ক করা বা কষা অত্যন্ত সুবিধা। ইট ইজ ভেরি ইজি টু আইডেন্টিফাই দ্য পার্টিকুলার পোটেনশিয়াল অফ দ্য ইলেকট্রিক ফিল্ড সেকশন, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইন্টেন্সিটি আর পোটেনশিয়ালের ক্যালকুলেশন। এই দুটো একটা ছোট্ট ট্রিক। ইন্টেন্সিটির ক্ষেত্রে আমরা কোনো রকম ভাবে আমরা কোনো চার্জের সাইন রাখবো না, আর পোটেনশিয়ালের ইন ক্যালকুলেশনে আমরা কিন্তু চার্জের সাইন অবশ্যই রাখবো। এবারে সেই ইকুইপোটেনশিয়াল সারফেস, সমবিভব তল মানে কি, সমান বিভব, ইকুয়াল পোটেনশিয়াল মানে একটা সারফেস তার প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল সমান হবে। If on a surface electrostatic potential remain constant in each and every point, that surface is called equipotential surface. যদি কোনো তলের উপর প্রত্যেক বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হয়, তাকে সমবিভব তল বলে, তাকে সমবিভব বা ইকুইপোটেনশিয়াল সারফেস বলে। তো খুব স্বাভাবিক, ইকুইপোটেনশিয়াল সারফেস, পোটেনশিয়াল একটা পয়েন্ট চার্জ কি মনে করো,
খুব সহজ ব্যাপার, পয়েন্ট চার্জ থেকে পোটেনশিয়াল সমান, তার মানে ডিসটেন্স গুলো সব ইকুয়াল 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 ডিসটেন্স। তার মানে চেহারাটা কিরকম হলো, লোকাসটা কিরকম হলো, একটা স্ফিয়ার। এবার প্রপার্টি, ইকুইপোটেনশিয়াল সারফেস ইজ স্ফেরিক্যাল ইন নেচার, যেটা আমরা আলোচনা করলাম, স্ফেরিক্যাল ইন নেচার, আকৃতিটা হচ্ছে গোলীয়। Work done to move a charge from one point to the other on equipotential surface is zero. সমবিভব তলের উপর একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে আধান নিয়ে গেলে কৃতকার্যের মান হয় শূন্য। কিভাবে শূন্য? W equal to Q VA minus VB, W equal to Q VA minus VB, এখন VA minus VB, VA আর VB তো সমান, সমবিভব তো নামই equipotential surface, so the potential of A and B are equal, so VA equal to VB, so W equal to 0. Number 3, lines of forces are normal to the equipotential surface, তার মানে lines of force যেগুলো সেগুলো equipotential surface এর উপর নরমাল। কেন? আমি দেখো A থেকে B তে নিয়ে লিখেছি ওয়ার্ক ডান 0, আমরা এখানেই লিখেছি ওয়ার্ক ডান 0। এবার ওয়ার্ক ডান যদি 0 হয়, ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, মানে QE ডট dr, QE ডট dr ইকুয়াল টু 0, তার মানে QE ডট dr cos theta ইকুয়াল টু 0, এটা 0 নয়, এটা 0 নয়, তাহলে থিটা ইকুয়াল টু পাই বাই 2, তার মানে QE মানে Q এর তো আর কোনো ডিরেকশন আছে ইন্টেন্সিটি, তাহলে ইন্টেন্সিটিটা dr এর সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে। dr কি না, dr হচ্ছে ইকুইপোটেনশিয়ালের উপর একটা সারফেস, তাহলে dr যদি একটা ইকুইপোটেনশিয়ালের সারফেস হয়, তাহলে আমরা বলতে পারি যে ইন্টেন্সিটি হচ্ছে পারপেন্ডিকুলার বা নরমাল অন দা ইকুইপোটেনশিয়াল সারফেস। এটা গেল ইকুইপোটেনশিয়াল সারফেস। এই ইকুইপোটেনশিয়াল সারফেসের প্রপার্টি দিয়ে প্রচুর এমসিকিউ করা যায়, তৈরি করা যায়। অতএব এইগুলো যদি খুব ভালো করে কনসেপ্টে থাকে, তাহলে ওই এমসিকিউ খুব ইজিলি করে নেওয়া যায়। নাও ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি ফর এ টু চার্জ সিস্টেম, এটাই আমাদের সিলেবাসে আছে, শুধু আমাদের নয়, কম্পিটিটিভ পরীক্ষাতেও এই অবধি আমাদের সিলেবাস আছে যে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস একটা টু চার্জ সিস্টেম। দেখো টু চার্জ সিস্টেম মানে এটা অনেকটা বিল্ড আপ, যেমন ভাবে আমরা বাড়ি তৈরি করি, যে প্রথম একটা ইট, তারপর একটা ইট, তারপর একটা ইট, তারপর একটা ইট, এইভাবে আমরা বাড়িটা তৈরি করি। ঠিক তেমনি ভাবে একটা সিস্টেম অফ চার্জ আমরা বিল্ড আপ করছি। তো প্রথম আমরা Q1 চার্জ আনানো, এখানে কোনো ফিল্ড নেই, ও একা প্রথম এলো, তাহলে প্রথম যদি আসে কোনো পোটেনশিয়াল যদি না থাকে, তাহলে কাজ করতে হচ্ছে না। তাহলে যখন Q1 কে আনলাম তখন কোনো কাজ হলো না। বেশ, তারপর এবার Q2 কে আনছি, Q2 কে যখন আনছি তখন Q1 অলরেডি B পয়েন্টে একটা পোটেনশিয়াল তৈরি করে দিয়েছে, অলরেডি B পয়েন্টে একটা পোটেনশিয়াল, কারণ Q1 তো আগে এসে গেছে, ও একটা B পয়েন্টে পোটেনশিয়াল তৈরি করে দিয়েছে, তাহলে এগেইনস্ট দিস পোটেনশিয়াল আমাকে Q2 চার্জ কে আনতে হচ্ছে। সো some amount of work should be done by us, that means external agent কে কাজ করতে হবে Q2 চার্জ কে আনতে। কারণ Q1 চার্জ যখন এনেছিলাম তখন ওখানে কোনো রকম কোনোভাবে কোনো আদার চার্জের ফিল্ড ছিল না, সেই জন্য Q1 একাই চলে এসেছিল, কোনো রকম কাজ করতে হয়নি। কিন্তু এ যখনই এখানে বসলো, এই Q1 যখনই এখানে বসলো, ও একটা ফিল্ড তৈরি করে দিল, তাহলে এই ফিল্ডের মধ্যে যখন আবার Q2 কে আমরা আনবো তখন আমাকে কাজ করতে হবে। So at first Q1 charge is placed at A, then the amount of work done W1 equal to 0. When Q2 charge is moved to B, at that time Q1 produce a potential V1 at the point B. ওই সময় Q1 B পয়েন্টে একটা পোটেনশিয়াল তৈরি করেছে, then the work done W2 equal to V1 into Q2, তাহলে V1 কত 1/4 pi epsilon naught Q1 by R, তার সঙ্গে Q2 মাল্টিপ্লাই হয়েছে, তাহলে W1 হচ্ছে 0 আর W2 হচ্ছে 1/4 pi epsilon naught Q1 Q2 by R। তাহলে এখানে টোটাল ওয়ার্ক কত? W equal to W1 plus W2। এবার W1 আমরা 0 পেয়েছি, W2 কত? 1/4 pi epsilon naught Q1 Q2 by R, 1/4 pi epsilon naught Q1 Q2 by R। সো যতটা কাজ করা হলো, the amount of work done, that should be stored as the potential energy। তাহলে যে পরিমাণ কাজ করা হলো সেটাই potential energy হিসেবে স্টোর হয়ে রইল। তাহলে U equal to 1/4 pi epsilon naught Q1 Q2 by R। বেশ, এই যে আশা করি এটা বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো।
এই জিনিসটা যে পোটেনশিয়াল এনার্জি সব সময় এরকম ভাবে আমাদের সিস্টেম যত চার্জ বেশি হবে, দুটোর থেকে চারটে যত বেশি হবে তত ওয়ার্ক ডান বেশি হবে, তত পোটেনশিয়ালও বাড়বে। ধরো এটার একটা অ্যাপ্লিকেশন আমরা দেখি। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, ইকুইল্যাটারাল সমবাহু ত্রিভুজ, তার তিনটে বাহুতে তিনটে চার্জ বসিয়ে দেওয়া আছে। বলে ইনিশিয়ালি ওরা তিনজন বসে আছে, তাহলে বলছে ইনফাইনাইট টাইম মানে আফটার এ ভেরি লং টাইম এদের কাইনেটিক এনার্জি কত, এদের কাইনেটিক এনার্জি কত। দেখো লজিক ইজ ভেরি সিম্পল, এখানে কিউ এখানে কিউ এখানে কিউ, তিনটে আইডেন্টিক্যাল চার্জ মানে তিনটে সাইন সমান, তার মানে এরা সবসময় এ এখানে বরদাস্ত করবে না, এ এখানে বরদাস্ত করবে না, এ কে বল তিনজনই পালিয়ে যাওয়ার চেষ্টা করবে রিপালশনের জন্য। ডিউ টু রিপালশন দে ট্রাই টু স্ক্যাটার। তো কিউ কিউ কিউ, তাহলে একে যখন হোল্ড করে রাখছি তখন নিশ্চয়ই এক্সটার্নাল এজেন্ট হ্যাভ টু ডু সাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক, সো দ্যাট ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি। তাহলে এরকম একটার জন্য পোটেনশিয়াল এনার্জি কত, এই যে ফর্মুলাটা আমরা করেছিলাম 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r, তাহলে 1/4 পাই এপসাইলন নট q ইনটু q বাই x, কারণ ডিসটেন্সটা x। এরকম তিন জোড়া আছে, ab ab ac cb, তিন জোড়া আছে, তাহলে ইনটু 3, তাহলে u ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 3 q স্কয়ার বাই x। Logic is very simple. After a very long time, all the potential energy will be converted into kinetic energy. একটা দীর্ঘ সময় পরে potential energy বা স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে দীর্ঘ সময় পরে গতিশক্তি কত হবে? গতিশক্তি এইটা হবে। যা potential energy ছিল দীর্ঘ সময় পরে সেইটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে। এটাতে কি বলা আছে? A charge q is infinitely distributed over a long rod AB of length L. The electric potential at the point O will, দেখো এখানে একটা AB বলে একটা রড আছে, চার্জ রড, আর এটা হচ্ছে O পয়েন্ট। আমার O পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটি চাই। এখানে দেখো রডটার লেন্থ L বলেছে, এই লেন্থটাও L বলেছে। তা আমি কি বললাম? আমি করলাম কি, এই রডের একটা এলিমেন্টারি পার্ট নিলাম dx, যেটা কিনা এই রডের মাথা থেকে x দূরত্বে অবস্থিত। at x distance away we consider an elementary part dx। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এলিমেন্টারি চার্জ, এলিমেন্টারি চার্জ মানে আমি dx কেই কনসেন্ট্রেট করেছি, তাহলে কি হবে dv 1/4 পাই এপসাইলন নট, আর ল্যামডা হচ্ছে ল্যামডা চার্জ পার মিনিট লেংথ, তাহলে ল্যামডা ইনটু dx, আর এখানে দেখো দূরত্বটা কত হলো, ডিসটেন্স কত হলো l আর x, তাহলে l প্লাস x। এইবার যখন আমরা v করব, v করলে কি হবে, v ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx l প্লাস x। এই সব ইন্টিগ্রেশনের লিমিটটা খুব ইম্পর্টেন্ট, লিমিটটাকে আমরা ধরতে পারলেই অঙ্ক এসে যাবে। দেখো x কোথা থেকে শুরু হতে পারে, x এখান, আমরা তো x মানে তো লেন্থ, তার মানে x শুরু হতে পারে এখান থেকে, শেষ হতে পারে এখান থেকে। তাহলে এখানে যদি x টা আসে তাহলে x এর ভ্যালু হয় l, আর when x comes at this point then x equal to 0, মানে x depends on the length of the rod, so length of the rod means its maximum value l, minimum value 0, so limit will be l into 0। তারপরে এটাকে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে ln l plus x, তার মানে l plus x মানে একবার l বসবে, তাহলে 2l, আর নিচে হচ্ছে l, l কেটে গেল, ln 2, তাহলে v equal to 1/4 pi epsilon naught q by l ln 2, 1/4 pi epsilon naught q by l ln 2। ওকে, তাহলে এইটা গেল আমাদের ইলেকট্রোস্ট্যাটিকের সেকেন্ড ক্লাস। তোমরা আশা করা যায় যে এই ভিডিওটা দেখবে, আর এই ভিডিওটা তোমরা পজ করে খাতায় লিখতে পারো, আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো, যতটা পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক তোমাদের সেই ব্যাপারে উত্তর দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।